এভাবে মুখ ঢেকে লাভ নেই। যা দেখার আগে তো দেখে নিয়েছো। আর আমি তোমার হাজব্যান্ড। আমাকে এভাবে দেখলে তোমার গুনাহ হবে না। এখন এসব না ভেবে যাও, গোসল সেরেও রেডি হয়ে নাও। তুষারের কথায় দীপান্বিতা চোখ থেকে হাত সরিয়ে হাঁটি হাঁটি পা পা করে বিছানার উপর থেকে জামাগুলো নিয়ে বহু দৌড় লাগায়। সেখান থেকে তুষার বেরিয়েছে, এতটুকু বুঝতে পেরেছে যে ওইদিকে ওয়াশরুম, তাই কিছু না ভেবে চলে গেছে সেদিকে। আর তুষার আরেকটা থাই খুলে সেখানে প্রবেশ করে নিজের জামা কাপড় পাল্টানোর উদ্দেশ্যে গোসল সেরে চুল ঝাড়তে ঝাড়তে দীপান্বিতা ওয়াশরুম থেকে বের হয়। পরনে নীল রঙের সেই শাড়িটি আর পরে করে পরা, আজকে কোমরে কোনো বিছা নেই বলে ছাড়া ছাড়া একটা ভাব। ওয়াশরুম থেকে বের হয় দীপান্বিতা, বড় ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুলগুলো ঝেড়ে ঝেড়ে পানি সরানোর চেষ্টা করে। তুষার এতক্ষণ বেলকনিতে দাঁড়িয়েছিল। চুল ঝাপটানোর আওয়াজ পেয়ে ঘরে ঢুকেই থ হয়ে যায় দীপান্বিতার রূপে। কেমন আগুন ধরানো গায়ের রং দীপান্বিতার। উজ্জ্বল শ্যামবনের এই নারীর গায়ের রংটাই যেন তার অহংকার। তুষারের এখন মনে হচ্ছে দীপান্বিতাকে কেমন খালি খালি লাগছে গয়না ছাড়া, তবে স্নিগ্ধও লাগছে। তুষার ঘরে ঢুকে একটা থাই খুলে সেখানকার ড্রেসিং রুমে গিয়ে একটা বড় কালো গয়নার বাক্স হাতে নিয়ে বেরিয়ে আসে। বাক্সটা নিয়ে দীপান্বিতার পেছনে দাঁড়াতেই দীপান্বিতার চুল ছাপটানোর জন্য চুলের বাড়ি খায় তুষার। চোখ খিচে ফেলে সঙ্গে সঙ্গে যেন চোখে চুল না যায়। দীপান্বিতা নিজের কাণ্ডে নিজেই হকচকিয়ে গিয়ে তুষারের জন্য ব্যতিব্যস্ত হয়ে বলে, আমায় ক্ষমা করবেন। আমি দেখিনি, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। তুষার দীপান্বিতাকে কিছু না বলে গম্ভীর মুখে হাতে থাকা বাক্সটা ড্রেসিং টেবিলের ওপর রেখে দিয়ে বলে, এগুলো পরে নাও। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায় তুষার। দীপান্বিতা বাক্সটা খুলে যা দেখে তাতে ওর চোখ কপালে উঠে যায়। সবগুলো হীরের গয়না। দীপান্বিতা যেমন ছোট ছোট গয়না পরতো সেই রকমই ছোট ছোট হালকা ডিজাইনের গয়না। দীপান্বিতা এবার দ্বিধায় পড়ে গেল যে সে এগুলো পরবে নাকি পরবে না। তখনই তুষারের ঘরে শিরিন চৌধুরী এলেন। ঘরে ঢোকার সময় একটু কেশে তারপরে ঢুকলেন। তুষার থাকলে হয়তো অনুমতি নিয়েই ঢুকতেন, কিন্তু এখন তা নিলেন না। দীপান্বিতা শিরিন চৌধুরীকে দেখে মাথা নিচু করে দাঁড়ায়। শিরিন চৌধুরী এসে ওর কাছে দাঁড়িয়ে আলতো হাতে থুতনি উঁচিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আমার মাটা স্বামী দামি গয়না দিয়েছে বলে অস্বস্তি লাগছে? দীপান্বিতা কিছু বলে না, শুধু হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। শিরিন চৌধুরী স্ফীত হেসে কোমল গলায় বলেন, এত চিন্তা করতে হবে না, পরে নাও গয়নাগুলো। তোমার স্বামী নিজে আমাকে বলে এইগুলো আনিয়ে রেখেছে। আর টাকা নিয়ে চিন্তা করো না, ওটাও শেষ হবে না ইনশাল্লাহ। এসব ওর কাছে খুবই সামান্য জিনিস। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আজকে আমাদের বংশের রীতি অনুযায়ী নতুন বউকে নিজের স্বামীর পছন্দ মতো রান্না করতে হবে। আর তুষারের পছন্দের খাবার নবাবী সেমাই, যেটা তোমাকে আজকে বানাতে হবে। কি পারবে না? দীপান্বিতা মাথা নিচু করে লজ্জাপতি ফুলের মতো উত্তর দিয়ে বলল, হুম, পারবো ইনশাআল্লাহ। শিরিন চৌধুরী খুশি হয়ে দীপান্বিতার মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে, তাড়াতাড়ি নিচে এসো, আমি যাচ্ছি। আর গয়নাগুলো সুন্দর করে পরবে, যেটা ভালো লাগে সেটাই পরবে। শিরিন চৌধুরী ঘর থেকে বেরিয়ে গেলেন। দীপান্বিতা ইতস্তত বোধ করলেও কিছু হালকা সাধারণ গয়না পরে নিল যেন খালি খালি না লাগে। দুপুরবেলা খাওয়া শেষে সবাই চৌধুরী বাড়ির লিভিং রুমে আড্ডা বসিয়েছে। তবে এখানে দীপান্বিতা নেই। সে রান্নাঘরে তুষারের জন্য নবাবী সেমাই বানাতে ব্যস্ত। লিভিং রুমে তুষার বসতে চায়নি, কিন্তু দীপান্বিতা এখানে রান্না করছে বলে তুষার লিভিং রুমে সোফায় বসে আছে। আর একটু পরপর দীপান্বিতার দিকে আর চোখে তাকাচ্ছে। বাড়ির অন্যরা সেটা খেয়াল করে মিটিমিটি হাসছে। বিকেল 5টার দিকে শিরিন চৌধুরীর ভাইয়ের বউ এবং ভাইয়ের 2 মেয়ে এসে হাজির। শিরিন চৌধুরীর ভাইয়ের বড় মেয়ে তুষার এসেছে শুনে তাড়াতাড়ি চলে এসছে। মেয়েটা রুমাইশার চেয়েও গায়ে পড়া, কিন্তু স্মার্ট মেয়ে। আর ছোটটা ভালো। বড়টার নাম পদ্মা চৌধুরী আর ছোটটার নাম মেঘলা। এই পদ্মা সবসময় গা জ্বালায় সবার। আষাঢ়, শিশির, শ্রাবণ, হিমা, হাসান কেউই 2 চোখে দেখতে পারে না ওকে। তার কারণ হলো, একদিন এই মেয়ে জোর করে শ্রাবণের ফোন থেকে তুষারের ছবি দেখে, আর তারপর থেকেই লেগে আছে তুষারকে লাইন মারার অপেক্ষায়।
ওরা যে এখানে এসেছে শিরিন চৌধুরীকে না বলে এসছে, তাই ওদের ধারণাও নেই যে তুষার বিয়ে করেছে। একটা জিন্স আর একটা ছোট হাতার টপস পরেই পদ্মা নামক মেয়েটি এ বাড়িতে এসেছে। এ বাড়িতে এরকম শরীর দেখানো পোশাক কেউ পছন্দ করে না। পদ্মা এসে সোফায় বসলো, ওর পাশে ওর ছোট বোন মেঘনাও বসলো, আর ওদের মা শিরিন চৌধুরীর রুমে তার সাথে দেখা করতে গেছেন। পদ্মা এসে কারোর সাথে কোনো কথা না বলে সোজা তুষারের দিকে হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ। শ্রাবণ মনে মনে বিশিয়ে উঠল। এই তো আইসে বেহায়া নাম্বার 1, এক্ষুনি মিয়া ভাইয়ের সাথে ছ্যাঁচড়ামি শুরু করব। হলো তাই। তুষারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে একটু ঢং করে বলল, হ্যালো তুষার ভাইয়া, আমাকে চিনেছেন? আমি পদ্মা, পদ্মা চৌধুরী। আমাকে ভালোবেসে সবাই পদ্মা রানী ডাকে। তুষার ফোনে কি যেন করছিল, আর একটু পরপর দীপানিতার দিকে তাকাচ্ছিল। পদ্মার কথায় ওর মনোযোগ ক্ষুণ্ণ হয়। চাপা রাগ নিয়ে মুখে বিকৃত হাসি ফুটিয়ে পদ্মাকে বলে, হ্যাঁ, নাইস টু মিট ইউ পদ্মা রানী। বলেই তুষার সোফা থেকে উঠে যায়। তুষারের ভেঙে ভেঙে বলা উচ্চারণগুলো মেলাতেই আহ্লাদে আটখানা হয়ে যায় পদ্মা। পাশে থাকা মেঘনাকে ঠেলা দিয়ে বলে, দেখলি দেখলি, তুষার বেবসও আমাকে পদ্মা রানী বললো। পদ্মার কথায় জোরে জোরে হেসে উঠে আসার হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলে, বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই এখানে। মিয়া ভাই তোকে পদ্মা রানী বলেনি, পদ্মা রানী বলেছে। পয় আকারে পা, দ পাত, ময় আকারে মা, রয় আকারে রা। মধু নয় দীর্ঘই করে বাণী, পদ্মা রানী। আষাঢ়ের কথা শুনে সেখানে সবাই হাসিতে ফেটে পড়ল। আর পদ্মা তো রাগে ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে হাসান পদ্মাকে বলল, পুরান ঢাকাইয়া ছেলেদের লাইন মারা এত সহজ নয়, আর আমার বড় ভাইকে মারা তো আরো সহজ না। যতই বিদেশে থাকুক, বিদেশে বড় হোক, মিয়া ভাই ইজ মিয়া ভাই, ঢাকাইয়া সিংহ। শিশির হাসতে হাসতে হাসানের পিঠে চাপড় মেরে বলল, একদম মনের কথা কইছস। শোন পদ্মা, আমার মিয়া ভাইয়ের ওপর লাইন দিস না, ভাইয়া বিয়ে করেছে। শ্রাবণের কথায় তাজ্জব হয়ে গেল পদ্মা। আকাশ থেকে পড়ার মতো অবাক হয়ে বলল, মানে? শ্রাবণ আঙ্গুল দিয়ে রান্নাঘরে দীপানিতাকে দেখিয়ে বলে, ওই দেখ আমার বড় ভাবি, মিয়া ভাইয়ের বউ। পদ্মা দীপানিতাকে দেখে কি বলবে বুঝতে পারছে না। ওর এতদিনের দেখার স্বপ্ন আজকে ভেঙে গেল। তুষার এভাবে বিয়ে করে নিল। তখন রান্নাঘরে তুষার গিয়ে উপস্থিত হয়। সবার সামনে তুষার কি কি করছে লিভিং রুমে বসে ওরা সবাই দেখতে পায়। তুষার রান্নাঘরে গিয়ে প্রথমে দীপানিতার পেছনে গিয়ে দাঁড়ালো। তুষারকে দেখার জন্য দীপানিতা হালকা ঘাড় ঘুরিয়ে আবারও কাজে মনোযোগ দিল। তুষার কিছু না বলে দীপানিতার মাথার খোপাটা খুলে দিল। এসব রোম্যান্স দেখে গা জ্বলে যাচ্ছে পদ্মার। চোখ ফিরিয়ে সামনের দিকে ঘুরে যেতেই শ্রাবণ আবার মুখ খুলল। দেখলি আমার ভাই ভাবিকে অনেক ভালোবাসে, তাই মিয়া ভাইকে লাইন মারা বন্ধ কর, নয়তো ভাই তো কি আস্ত রাখবে না। সেদিনের পর পদ্মা পুরোপুরি চুপ হয়ে যায়, আর কোনো কথাই বলে না। সন্ধেবেলাতে চৌধুরী বাড়ি থেকে চলে যায় ওরা। আর এখন দীপানিতার বানানো নবাবী সেমাই তুষারকে পরিবেশন করা হবে। বানানো আরও আগেই হয়েছিল, কিন্তু তুষার কোথাও একটা যাওয়ার কারণে দেওয়া হয়নি। তুষার মাত্রই শিরিন চৌধুরীকে ফোনে বলেছে যে সে এখনই আসছে বাড়িতে। তুষারের ফোন করা 10 থেকে 15 মিনিট পরেই তুষার বাড়ি ফিরে এসছে, কিন্তু সাথে করে যেটা আনে সেটা দেখে সবার চক্ষু চড়ক গাছে লাফিয়ে উঠেছে। সবাই যে যার যার কাজ ফেলে এসেছে সেই বস্তুটি দেখতে হাঁ করে তাকিয়ে আছে সবাই তুষারের কাঁধের দিকে। তুষার সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলে, হোয়াট, জীবনে দেখো না নাকি? সবাই তুষারের কথায় চুপচাপ থাকলেও দীপানিতা ভয়ে চোটে বলে ফেলে, বাজ পাখি। তুষার দীপানিতার কথায় নিজের স্বাভাবিক গুরুগম্ভীর ভাব বজায় রেখে বলে, ও আমার পোষা বাজ, ওর নাম রিল। কারো ক্ষতি করবে না, আমার জন্য সেই দুবাই ছেড়ে এখানে চলে এসছে। আমার একটা ব্ল্যাক প্যান্থারও আছে, সেটা যদি উঠতে পারতো তাহলে সেটাও চলে আসতো। তুষারের কথায় চোয়াল ঝুলে পড়ল সবার। সবাই ভয় পেলেও শিরিন চৌধুরী ভয় পেলেন না। তিনি হাত বাড়িয়ে বাজ পাখিটাকে ধরলেন, আদর করলেন। রিল নামক পাখিটিও কিছুই করল না তাকে। এরপর শিরিন চৌধুরী তুষারকে বললেন, ভালো করেছিস সেটাকে এনে। এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। তোর বউ কখন থেকে তোকে খাওয়াবে বলে?
বসে আছে অপেক্ষায়। তুষার শিরিন চৌধুরীর কথায় আর চোখে দীপান্বিতার দিকে তাকিয়ে বলে, মাত্র 2 ঘন্টা অপেক্ষা করেছে মণিমা, সেটা আমার অপেক্ষার দোয়ানাও নয়। কথাটা খুবই আস্তে বলার কারণে দীপান্বিতার কান অবধি গেল না। এদিকে বাজ পাখিকে দেখে সবাই ধীরে ধীরে ওর কাছে এগোতে চাইছে শিরিন চৌধুরী দেখা দেখি, কিন্তু তুষারের চোখ রাঙানিতে কেউ আর কাছে যেতে পারে না। তুষার ওপরে গিয়ে ওদের বাড়ির একটা খোলামেলা ঘরে বাজ পাখিটাকে রেখে আসে নিচে ফ্রেশ হয়ে। ডাইনিং টেবিলে বাকিরাও বসে আছে। সবাই দীপান্বিতার হাতে নবাবের সেমাই খাওয়ার অপেক্ষা করছে। দীপান্বিতা এমনিতে তো ভালোই রান্না করে, তবে আজকে ওর মন একটু কেমন কেমন করছে, যদি কারো ভালো না লাগে এই ভেবে কাপা কাপা হাতে দীপান্বিতা সেমাই বেড়ে বাটিটা তুষারের দিকে এগিয়ে দেয়। তুষার দীপান্বিতার সেমাই দেওয়ার পরেও হাত গুটিয়ে বসে আছে দেখে শ্রাবন্তী তালুকদার পাশ থেকে বলে উঠলেন, কি হয়েছে? খাও, এভাবে বসে থাকলে হবে? তোমার বউ সে কখন থেকে রান্না করে বসে আছে। তুষার নিজের ভঙ্গিমা না বদলেই কপালের উপরে পড়া ভেজা চুলগুলো ঝাড়া দিয়ে বলে, যে রান্না করেছে, অপেক্ষা করেছে, তাকে বলো খাইয়ে দিতে, তাহলে তখন বসে থেকে লাভ কি? তুষারের কথায় হাসান সহ বাকি সবাই সমস্যারে ও বলে উঠল। আবারও থেমে গেল তুষারের শীতল চোখের দৃষ্টির ভয়ে। এরপর সেই শীতল চাহনি গিয়ে পড়ল দীপান্বিতার চোখের পানি। ভয়ে দীপান্বিতা চোখ নামিয়ে ফেলল সাথে সাথে। এই চোখ যেমন সুন্দর ততটাই শীতল, কখনো কখনো প্রচণ্ড মায়াবী লাগে, আবার কখনো কখনো শীতলতায় ভরিয়ে দেয় অপর মানুষের মনে। মনে হয় এ যেন কোনো অনুভূতিহীন চোখ, যেমনটা আত্মা ছাড়া মানুষের দেহ হয় তেমন। তাই আশেপাশের সবার কাছে লজ্জার বিষয়টা বাদ দিয়ে দীপান্বিতা তার কাপা কাপা হাতে চামচ দিয়ে নবাবী সেমাই নিয়ে তুষারের মুখের সামনে ধরে। তুষার কোনো মুখভঙ্গি ছাড়াই হাঁ করে খেয়ে নেয়। বাকি সবাই তুষারের মুখ থেকে প্রশংসা শোনার অপেক্ষায় আছে, কিন্তু তুষার কোনো প্রশংসা না করে আবার হাঁ করল। দীপান্বিতা আবার আরেক চামচ খাইয়ে দিল, আবার হাঁ করল তুষার। এভাবেই বাটির সমস্ত সেমাই শেষ হয়ে গেল, কিন্তু তুষার কোনো প্রশংসা করল না। বাটির সেমাই শেষ হতেই তুষার আবার মুখ খুলল। দীপান্বিতা এটা দেখে উজবুকের মতো একবার বাটিতে আরেকবার তুষারের মুখের দিকে তাকিয়ে আছে। শিরিন চৌধুরী পাশ থেকে আরও কিছুটা সেমাই বাটিতে তুলে দেয়। দীপান্বিতা তখন বুঝতে পারে কি হচ্ছে, সাথে সাথে মুচকি হাসি দিয়ে আবার খাইয়ে দেয়। তুষারের এমন কাণ্ডে আশার একটু নাটক করে বলে, তা বলি কি, ভালোই যখন লেগেছে তাহলে মুখে বলছো না কেন? একটু প্রশংসা করলে কি স্বাদ কমে যাবে না? না না, আমি কিছু বলিনি, সরি সরি। বোকা বোকা হাসি দেয় আশার। কথা বলতে বলতে যে কখন কি বলে ফেলে নিজেরই হুঁশ থাকে না। বেচারা খালি তুষারের চোখ গরম দেখে ভয় চোটে চুপ করে যায়। তুষার আশারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, মেজো আম্মাজান, তোমার ছেলে বিয়ে ক্যান্সেল। হাহা করে হেসে দেয় সবাই আশার বাদে। আশার তো পারলে নিজে চুল নিজে ছিঁড়ে। খাওয়া শেষ করে তুষার চেয়ারে একটু নড়ে চড়ে বসে, পকেট থেকে মানিব্যাগ বের করে। দীপান্বিতা বাদে বাকিরা বুঝে যায় ও কি করতে চাচ্ছে। সবাই আগ্রহের সাথে তাকিয়ে থাকে তুষার ওর বউকে কত বোনাস দিবে, কিন্তু তুষার নিজের পকেট থেকে কোনো টাকা বের না করে একটা ব্ল্যাক আমেরিকান ডেবিট কার্ড বের করে, যেটা দেখে সব হাঁ হয়ে যায়। তুষার তার বের করা কার্ডটা দীপান্বিতার হাতে গুজে দিয়ে বলে, কাল শ্রাবণ হিমা ওদের নিয়ে গিয়ে কিছু কেনাকাটা করো, আর বাড়ির গাড়ি ছাড়া কেউ বের হবে না, যা ইচ্ছে কিনতে পারো। আর শ্রাবণ, তুই তোর ভাবিকে নিয়ে বড় শপিং মলে যাস, কোনো কিপটিমে যেন না করে, দেখিস। বলেই তুষার চেয়ার ছেড়ে উঠে চলে যায় নিজের ঘরে। শিশির হাঁ করে তাকিয়ে মজার ছলে বলে, ইস, বায়ার জন্য দেখছি একদিন আমারও রান্না করতে হবে। ওর কথায় সবাই হেসে ফেলে। আর দীপান্বিতা তার হাতে থাকা কার্ডের দিকে তাকিয়ে এপাশ ওপাশ করে দেখে, এটা কি বোঝার চেষ্টা করে, কিন্তু এই ভেবে মনে মনে খুশি হয় যে তুষার মুখে স্বীকার না করলেও তার কাছে সেমাইটা ভালো লেগেছে। দীপ, চোখ খোলো দীপ, সারা দাও, কি হচ্ছে তোমার দীপ? না, কোনো কথা বলার অবস্থাতে নেই দীপান্বিতা। অন্ধকার তার চোখ ঘিরে ফেলেছে। বড় বড় চোখের পাপড়িগুলো নিমিষেই বন্ধ হয়ে গেল দীপান্বিতার। অন্ধকার হয়ে গেল চারিপাশ। ব্রেনের মধ্যে মনে হলো কিছু একটা চেপে বসেছে ধারালোভাবে। আর সহ্য হলো না, জ্ঞান হারিয়ে পড়ে রইল তুষারের কোলে, ওর বক্ষ পিঞ্জিরার মাঝে। আর তুষার আগলে ধরল ওকে নিজের দুই বাহু ডোরে। এই সকাল থেকেই সব ঠিকই ছিল,
তবে তুষারের কথা মতো আজকে দীপানিতাকে নিয়ে সকাল সকালই শপিংয়ে নিয়ে যায় শ্রাবণ আর হিমা। সাথে দুজন মহিলা বডিগার্ডও আছে। ওরা সবাই বাড়ির গাড়ি নিয়ে নামে বড় একটা শপিং মলের সামনে। সেখানে থেকে সমস্ত ব্র্যান্ডেড দামি দামি জিনিস কিনে দীপানিতার জন্য নতুন কতগুলো শাড়ি, থ্রি পিস, সাজুগুজু জিনিস সবই কিনে নেয়। মোটামুটি 50 লাখের মতো জিনিস কেনার পরেও শ্রাবণ থামছেই না। এগুলো দেখে দীপানিতা শ্রাবণকে আটকানোর জন্য হাত টেনে ধরে কাঁদো কাঁদো গলায় বলে, ও শ্রাবণ আপু, থামো না, আমার কিছু লাগবে না, তুমি চলো বাড়ি, অনেক হয়েছে, এরপর উনি আমাকে আস্তেও রাখবেন না। শ্রাবণ দীপানিতার কথাকে পাত্তা না দিয়ে বলে, মাত্র এইটুকু শপিং করলে? ভাইয়া যদি দেখে তাহলে আমাকে আস্ত রাখবে না। তখন হিমাও শ্রাবণের তালে তালে বলে ওঠে, আপাজান একদম ঠিক বলেছে বড় ভাবি। ভাইয়া বলেছে কিপটেমি না করতে, আর এখনো অনেক কিছু কেনাকাটা বাকি। চলো তো তুমি, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। ওদের নিয়ে দীপানিতা এবার মহা জ্বালায় পড়ল। কিছুতেই বোঝাতে পারছে না ওদের। শেষমেশ শরীর খারাপের নাম করে চলে যেতে চাইলো। এতে শ্রাবণ আর হিমা একটু ঘাবড়ে গিয়ে আর কথা বাড়ালো না। সবাই মিলে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। বাড়ির গেটের ভেতরে ঢুকতেই ওরা অনেক আর্তনাদের আওয়াজ পেল। ভয়ঙ্করভাবে কিছু পুরুষালী আর্তনাদ পাওয়া যাচ্ছে। কৌতূহলে দীপানিতা আর গাড়ির ভেতর বসে থাকতে পারল না। গাড়ির দরজা খুলে নেমে গেল শব্দ শোনা মাত্রই। দীপানিতার কাছে শব্দগুলো নতুন হলেও শ্রাবণ আর হিমা জানে এসব শব্দ কিসের বা কেন হচ্ছে। তাই দীপানিতাকে নামতে দেখে ওরা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গেল দীপানিতাকে আটকাতে। শ্রাবণ জোরে জোরে চেঁচিয়ে দীপানিতাকে ডাকলো, এই বড় ভাবি, যেও না ভাবি, দাঁড়াও। হিমা আর শ্রাবণ মিলে দৌড় লাগালো দীপানিতার পিছু পিছু। আজকে দীপানিতা কুচি দিয়ে সাধারণভাবে আকাশি রঙের একটা শাড়ি পরেছে সিল্কের, তার সাথে আবার সাদা রঙের ব্লাউজ পরেছে। ওকে দেখে আকাশের মেঘেদের কন্যা মনে হচ্ছে। চুলগুলো হাওয়ায় উড়িয়ে কৌতূহলী দীপানিতা যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে ছুটে গেল। পেছনে যে ওকে ডাকা হচ্ছে কিংবা ওর পেছনে দুজন মানুষ ছুটে আসছে, ওর সেখানে কোনো খবর নেই। দৌড়ে বাড়ির পেছনে গিয়ে দীপানিতা তার ছুটন্ত পায়ের ব্রেক কষল। একরকমের বাধ্য হয়ে ব্রেক কষল। সামনে যা দেখলো তাতে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। চোখ দুটো মনে হচ্ছে কোটো ছেড়ে বাইরে বেরিয়ে যাবে। হৃদস্পন্দন ভয়ানকভাবে দ্রুত হতে লাগলো। দীপানিতার চোখের সামনে এ যেন কোনো ভয়াবহ যুদ্ধক্ষেত্র। চৌধুরী মঞ্জিলের পেছনের অংশটা পুরো ফাঁকা ময়দান, যেখানে জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। এটা এমনভাবে করা হয়েছে যে বাড়ির বাইরে পা রাখলে কেউ বুঝতে পারবে না ভেতরে এমন একটা যুদ্ধক্ষেত্র রয়েছে। এখানে কাউকে কবর দিয়ে রাখলেও আশেপাশের মানুষ টের পাবে না। আর তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই বাড়ির মানুষগুলো। দীপানিতা নিজের চোখ দুটোকে বিশ্বাস করাতে পারছে না। তার চোখের সামনেই পরপর লাশ পড়ে যাচ্ছে। দক্ষ হাতে কোড়াল চালাচ্ছে আশার আর শিশির। হাসানের হাতেও একটা বড় সরদা, যাকে পাচ্ছে তাকেই কুপিয়ে দুভাগ করে ফেলছে। আরেকজন আছে যার কথা না বললেই নয়, শিরিন চৌধুরী, যিনি এই মুহূর্তে খুবই দক্ষতার সাথে বড় একখানা বন্দুকের নল চেপে ধরে একাধারে মানুষগুলোকে মেরে যাচ্ছেন। তার দৃষ্টিতে রয়েছে প্রতিশোধের আগুন আর ভয়াবহ তীক্ষ্ণতা। সামনেই আরেকজনকে চোখে পড়ল দীপানিতার। অন্য সময় তাকে এভাবে দেখলে হয়তো দীপানিতা তার সৌন্দর্যে মুগ্ধ হতো, তবে আজ আর সেটা হবার নয়। হিমশীতল গায়ের রঙা তুষার চৌধুরী, যাকে আজ অতীব সুন্দর লাগছে, যার সৌন্দর্যকে আজ কোনো ভাষায় প্রকাশ করা অসম্ভব। সেই মানুষটি নিষ্ঠুরভাবে বড় একখানা পুরনো আমলে তলোয়ার দক্ষতার সহিত চালিয়ে নিষ্ঠুরতার সহিত যান ছিনিয়ে নিচ্ছে। কালো রঙের ফর্মাল প্যান্টের সাথে সাদা রঙের শার্ট পরে সেটা কনুই অবধি উঠিয়ে রেখেছে তুষার। তার উপর শর্ট স্লিভের কালো কোট পরেছে, যার বোতামগুলো লাগানোতে তার শরীরে সুদর্শন অবয়ব ফুটে উঠেছে আকর্ষণীয় এবং স্পষ্টভাবে। তার ফর্সা হাত, সাদা শার্টে রক্তের ছিটে ছিটে দাগ পড়ে রয়েছে, যেটা দিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। হালকা ধূসর রঙা চুলগুলো এলোমেলো হয়ে কপালের একদিকে ঢেকে গেছে তার। চোয়াল শক্ত করে বেপরোয়াভাবে তলোয়ার চালিয়ে যাচ্ছে সে। অন্যদিন হলে এসব দেখে হয়তো দীপানিতা প্রেমে পড়ে যেত, কিন্তু আজ এই ভয়াবহ চিত্র দেখে দীপানিতা থমকে গেল। দীপানিতার পেছন পেছন ছুটে এসে শ্রাবণ চেঁচিয়ে উঠে বলল, ভাবি সরে যাও ওখান থেকে।
দ্রুত এসে টেনে ধরল দীপান্বিতার বাহু জোড়া, কিন্তু দীপান্বিতা এতটা স্তব্ধ হয়ে গেছে যে সে আর নিজের মধ্যে নেই। নড়াচড়া করাই ভুলে গেছে সে। এদিকে শ্রাবণীর চিৎকার তোষার, আশা, শিশির, শিরিন চৌধুরী আর সবাই শুনতে পায়। আর মাত্র দু একটা আছে। এদের আশার আর শিশিরের জন্য রেখে তুষার তলোয়ার হাতে দৌড়ে দীপান্বিতার কাছে চলে আসতে চায়, কিন্তু দীপান্বিতার মস্তিষ্ক আর নিতে সক্ষম হয় না। সে ঢলে পড়তে নেয় শ্রাবণের ওপর। তুষার দৌড়ে এসেই ওকে নিজের বাহু ডোরে আগলে নিয়ে বলে, দীপ, চোখ খোলো দীপ, সরে দাও। কি হচ্ছে তোমার দীপ? দু চোখের পাতা বন্ধ করে ঢলে পড়ল দীপান্বিতা তুষারের কোলে। তার দিন দুনিয়া সব অন্ধকার হয়ে গেল। শিরিন চৌধুরী, শিশির, আশার একে একে সবাই চলে এলো ওদের সামনে। হিমা ততক্ষণে বাড়িতে গিয়ে সর্বনাশের খবর তার মা চাচিকে বলতে গেল। তুষার দেরি না করেই খপ করে কোলে তুলে নিল দীপান্বিতাকে। তার চোখে প্রতিশোধের আগুন থেকে এখন কোমলতা বিরাজ করছে। একটা চাপা কষ্ট যেন তুষারের চোখের মাধ্যমে চিৎকার করে নিজের অস্তিত্ব বোঝানোর চেষ্টা করছে। কলিজাটা মনে হচ্ছে বাইরে বেরিয়ে আসবে যখন তখন। এসব ঘটনা চৌধুরী বাড়িতে নতুন নয়, যুগ যুগ ধরে এমনটাই হয়ে এসেছে। আর আজকে ওরা যারা ছিল সবাই ছিল কারো হায়ার করা ডাকাতের দল। এই চৌধুরী বাড়ি একটা পুরনো জমিদার বাড়ি। এখানে এমন এমন দামি জিনিস আছে যেটা নিলামে তুললে কোটি কোটি টাকা পাওয়া যাবে। বিশেষ করে এই তলোয়ার যেটা তুষারের হাতে ছিল। ডাকাতের দলেরা বাড়িতে কাউকে না পেয়ে এই তলোয়ারখানা চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু শ্রাবন্তী তালুকদার এবং রোমান আক্তার যথেষ্ট বুদ্ধিমতী বলে তারা সময় মতো আশার তুষারকে খবর দেয়। শিরিন চৌধুরীকেও খবর দিয়ে আনে। তামিম সাহেব আর তার দুই ভাই এখন বিদেশে কাজে গিয়েছেন। তুষার ছোট থাকতে এরকম ঝামেলা দেখেছিল অনেক, কিন্তু এই প্রথম নিজের বাড়ির ঝামেলায় তাকে হাত লাগাতে হয়েছে, যেটাই সে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। আর দেওয়ারই কথা। নিজের বাড়িতে এই প্রথম বলে মারা কাটা তার জন্য মোটেও প্রথম নয়। দীপান্বিতাকে কোলে করে তুষার ওকে নিজের ঘরে নিয়ে বিছানায় শুয়ে দেয়। বাড়ির বাকিরাও সাথে সাথে চলে আসে। তুষার তাড়াতাড়ি করে বাড়ির ডাক্তারকে ডাকতে বলে। তুষার গ্লাস থেকে পানি নিয়ে কিছুটা পানি দীপান্বিতার চোখে মুখে ছিটিয়ে দেয়, কিন্তু দীপান্বিতার হুঁশ আসে না। এতে তুষার চিন্তিত হয়ে বারবার দীপান্বিতার গালে আস্তে করে চাপড়ে ওকে ডাকতে থাকে। দীপ, এই দীপ, ওঠো না। চোখ খুলে দেখো, কিচ্ছু নেই। চোখ খোলো, দেখো আমি এখানে আছি তো, কিচ্ছু হবে না তোমার। দীপান্বিতা চোখ খোলে না। তার নিথর দেহটি পড়ে থাকে তুষারের নরম বিছানায়। তুষারকে এরকম অস্থির হতে দেখে শিরিন চৌধুরী ওকে সান্ত্বনা দিয়ে বলেন, এত চিন্তা করিস না, ভয় পেয়ে গেছে, ডাক্তার আসুক, ওকে কিছু ওষুধ দিলে সেটা খাইয়ে দিবি, একটু সময় দিবি ওকে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। শিরিন চৌধুরী যেসব কথা বলল তার সবই তুষারের জানা। এসব বলে দিতে হবে না, কিন্তু তুষারের যে মন মানে না নিজের প্রাণপ্রিয় মানুষকে এভাবে পড়ে থাকতে দেখে। তার কলিজা যে ছিঁড়ে দুই ভাগ হয়ে যাওয়ার যন্ত্রণা হচ্ছে, যেটা সে কাকে বোঝাবে। তার হৃৎপিণ্ড যে অস্বাভাবিকভাবে লাফাচ্ছে দীপান্বিতাকে এভাবে দেখে, সেটা সে কাকে দেখাবে। কিছু সময় পর ডাক্তার এসে দীপান্বিতাকে ওষুধ দিয়ে যায় আর ঘুমের ইনজেকশন দিয়ে যায়। ডাক্তার যাওয়ার আগে বারবার করে বলে যান যেসব বিষয়ের কারণে ওর ট্রমা হয়েছে সেসব বিষয় নিয়ে যেন ওর সামনে আর কোনো কথা না বলে। ওকে সময় দিতে হবে এই ট্রমা থেকে বেরিয়ে আসার জন্য। বাকি সবাই ডাক্তারের কথায় সহমত পোষণ করে। দীপান্বিতার কাছে শ্রাবন্তী তালুকদারকে বসিয়ে তুষার গোসল করতে চলে যায়। তার পরিষ্কার হবার প্রয়োজন, নয়তো দীপান্বিতা যদি তাকে আবার এভাবে দেখে নেয় তখন নিজেকে সামলাতে পারবে না। গোসল সেরে এসে তুষার শ্রাবন্তী তালুকদারকে চলে যেতে বলেন। শ্রাবন্তী তালুকদারও বুঝতে পেরে তুষারের ঘর থেকে চলে যান। তুষার ধীর পায়ে খাটে উঠে চুপটি করে দীপান্বিতার পাশে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মায়াভরা চোখে দীপান্বিতাকে এক নাগাড়ে দেখে হাসকি স্বরে বলে, এত নিষ্পাপ কেন তুই? একদম কোমল, একদম নাজুক। তোর মনে নেই দীপ আমার কথা? অবশ্য মনে থাকবে এবার কি করে। তুই জানিস দীপ, তোরই নাম কে দিয়েছিল? আমি দিয়েছিলাম। সেদিনও তুই এভাবে চুপ করে ঘুমিয়েছিলে। সেদিন তোর হাত পাগুলো এটুকু এটুকু ছিল, কিছু হলেই সেদিনের গানের মতো ফ্যাচ ফ্যাচ করে কান্না করে দিতিস। কথাগুলো বলে নিজের আনমনে নিজেই হাসে তুষার। এরপর দীপান্বিতার গালে আলতো চুমু খেয়ে নেয়, কিন্তু তাতে তুষারের ঠিক
পোষায় না বলে একটু মাথা উঁচিয়ে দীপান্বিতার সারা শরীরে নিজের অধর ছোঁয়াতে থাকে। এক নাগাড়ে বিরতিহীনভাবে শতাধিক চুমু খেয়ে নেয় তুষার। গভীর চোখের চাহনি ফেলে চেয়ে থাকে কিছু সময়। এরপর আলতো হাতে দীপান্বিতাকে নিজের কাছে নিজের হাতের উপর শুইয়ে দিয়ে দীপান্বিতার চুলে মাথা গুজে চোখ বন্ধ করে রাখে। প্রায় 6 ঘন্টা পর দীপান্বিতা একটু নড়ে চড়ে ওঠে। মাথাটা ভার ভার লাগছে খুব, চোখ টেনে খুলতে পারছে না যেন। তারপরেও কোনো রকমে টেনে ডুনে পিটপিট করে চোখ খুলে দীপান্বিতা। চোখ খুলে যেন আরেক দফা ঘাবড়ে যায়। তুষারের ঈগল পাখিটা একদম দীপান্বিতার মুখের কাছে ঝুঁকে আছে। ভয়ে যে দীপান্বিতা এক লাফ দেবে বা চেঁচিয়ে উঠবে তার উপায় নেই। ঠিক তখনই তুষার হাতে করে একটা সুপের বাটি এনে রিলকে উদ্দেশ্য করে বলে, এই রিল, তোকে না বলেছি ওকে ভয় দেখাবি না, সর ওখান থেকে। ঈগল পাখিটা কি বুঝলো নাকি না বুঝলো কে জানে, উড়ে গিয়ে তুষারের ঘাড়ে গিয়ে বসলো। কি তাজ্জব ব্যাপার স্যাপার! তুষার একটু ঘাবড়ালো না। অমন বড় একখানা পাখি ফট করে উড়ে তার ঘাড়ে গিয়ে বসলো। তুষার সুপের বাটিটা নিয়ে দীপান্বিতার দিকে এগোয়। হঠাৎ করে আস্তে আস্তে দীপান্বিতার আগের সব কথা মনে পড়তে থাকে। মাথায় চলে আসে সে ভয়াবহ চিত্রটি, সে রক্তাক্ত ময়দানটি। সে কথা ভেবে দীপান্বিতা শোয়া থেকে উঠে 2 পা কুড়িয়ে তাতে মাথা গুজে বসে থাকে। ভয়ে থরথর করে কাঁপতে থাকে দীপান্বিতার শরীর। তুষার এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলের ওপর সুপের বাটিটা রেখে দীপান্বিতার ঘাড়ে হাত দিয়ে ওকে শান্ত করতে চায়। কিন্তু এতে দীপান্বিতা আরও কেঁপে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, ছবেন আপনি আমায়? আপনারা সবাই খুনি। আমাকেও মেরে ফেলবেন আপনারা? কাছে আসবেন না আমার। দীপান্বিতার কথায় তুষারের বুকে কেমন যেন ধক করে উঠল। তুষার 2 হাত দিয়ে দীপান্বিতার 2 বাহু ধরে আশ্বস্ত করতে চেয়ে বলল, দেব, ওরা খারাপ লোক ছিল, তাই ওদের মেরেছে। তুমি আমরা কিচ্ছু করবো না। তুষারের সান্ত্বনাতেও কোনো কাজ হয় না। দীপান্বিতা তুষারের হাত ছাড়া মেরে ফেলে দিয়ে কান্না করে বসে। কান্না করতে করতে অস্পষ্ট গলায় বলে, আমি জানি আপনি আমায় কষ্ট দিয়ে দিয়ে বিয়ে করেছেন। কিছুদিন সংসার করার পর আপনি আমাকে ওইভাবে মেরে ফেলবেন। আমার ভয় করে আপনাকে। কথাগুলো বলেই আধ ভাঙা কান্না জুড়ে দেয় দীপান্বিতা। কিন্তু ওর শেষ কথায় তুষার প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে দীপান্বিতার গাল চেপে ধরে শক্ত করে। দীপান্বিতা ভয়ে ঢোক গিলে বার কয়েক, ব্যথায় কুকড়ে যায় ওর চোখ মুখ। তবুও তুষারের ভয়ে কিছু বলে না। তুষার একদম শক্ত করে চেপে ধরে দীপান্বিতার গাল। এবার তো ওর মনে হচ্ছে ওর চাপাটাই ভেঙে যাবে। রাগে কটমট করে তুষার নিজের দাঁত পেশা দীপান্বিতাকে বলে, খুব মনস্বক হয়েছে না? আগে যাদের কাছে ছিলে, যেসব জার্নালের কাছে ছিলে, তাদের ভয় করতো না? আর এখন টেরে পথে আছিস, এখন ভয় করছে তোর? আমাকে ভয় পাচ্ছিস? পা, ভয় পা, সমস্যা নেই আমার। কিন্তু মরার কথা মুখে আনলে জিভ টেনে ছেড়ে রেখে দেবো। খচ্ছর ছেমড়ে, কে তোর ভালো চায় আর কে তোর খারাপ চায় সেটাকে নিজেকে প্রশ্ন কর, ব্যাককেল মহিলা। কথাগুলো বলেই তুষার দীপান্বিতার গাল ছেড়ে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তার পেছনে পেছনে বাজ পাখিটাও উড়ে চলে যায়। দীপান্বিতা নিজের গালের ব্যথায় মনের কষ্টে জোরে জোরে কান্না করতে থাকে। মনে মনে ভাবে, এভাবেই কি তার জীবন চলবে? এভাবেই কি একদিন মরে যেতে হবে তাকে? উত্তর পায় না খুঁজে। তুষার চলে যাওয়া কিছুক্ষণের মধ্যে ঘরে শ্রাবণ প্রবেশ করে। মূলত তুষারই ওকে পাঠিয়েছে দীপান্বিতাকে খাবার খাওয়ানোর জন্য। শ্রাবণ এসে দেখে দীপান্বিতা খাটের ওপর 2 হাঁটুতে মাথা গুজে বসে আছে। তার অবস্থা এতটাই এলোমেলো যে শ্রাবণ ওকে দেখে নিজের চোখের পানি আটকাতে পারল না। খুব মায়া হলো দীপান্বিতার জন্য। সবাই ধারণা করছে দীপান্বিতার ব্লাড ফোবিয়া থাকার সম্ভাবনা আছে, যার জন্য ও এরকম কন্ট্রোললেস হয়ে পড়েছে, পাগল পাগল ব্যবহার করছে। আগের বারও তো দীপান্বিতা অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন গুলি করা হয়েছিল বলে এত বেশি প্রভাব পড়েনি। তবে আজ দীপান্বিতার ব্রেনে একটু বেশি চাপ পড়েছিল। শ্রাবণ ঘরে ঢুকে একটা দীর্ঘশ্বাস ফেলে দীপান্বিতাকে ধীর গলায় ডাক দিয়ে বলে, বড় ভাবি, বড় ভাবি, কিছু খেয়ে নাও। সে কখন খেয়েছিলে, এখন পেটে কিচ্ছুটি দাওনি, প্লিজ খেয়ে নাও। শ্রাবণের গলা শুনে দীপান্বিতা কিছুটা মাথা তুলে তাকায়। শ্রাবণকে দেখতে পেয়ে একটু আশ্বাস পায় ও। তাই শ্রাবণকে জাপটে গিয়ে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে দীপান্বিতা। শ্রাবণ ওকে সান্ত্বনা দিয়ে বলে, ও বড় ভাবি, শান্ত হও, এরকম করো না, তোমাকে কেউ কিচ্ছু করবে না, বিশ্বাস করো। শ্রাবণের কথায় দীপান্বিতা কাঁদতে কাঁদতে উত্তেজিত হয়ে বলে, না না, মেরে ফেলবে আমায়, ওরা মেরে ফেলবে।
রক্ত রক্ত, অনেক রক্ত। আমার ভয় করছে, সব জায়গায় রক্ত। ওরা আমায় মেরে ফেলবে, আমাকে নষ্ট করে দেবে ওরা। শ্রাবণ দীপান্বিতার কথা শুনে প্রচুর পরিমাণে চমকে গেল। নষ্ট করে দিবে মানে? এসব কি বলছে দীপান্বিতা? কিন্তু এখন এসব জিজ্ঞেস করার সময় না, তাহলে দীপান্বিতা আরো অসুস্থ হয়ে যেতে পারে। শ্রাবণ অনেক কষ্টে দীপান্বিতাকে সামলে নিয়ে কিছুটা স্যুপ খাইয়ে দেয়। দীপান্বিতার মাথার বিশ্রাম প্রয়োজন আবার, তাই ওকে আবার ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, যেন ও এসব নিয়ে বেশিক্ষণ না ভাবতে পারে। এখন কথা হলো দীপান্বিতার এসব কথা তুষারকে জানাতে হবে। নিশ্চয় এর পেছনে বড় কোনো রহস্য আছে। বাড়ি থেকে বেরিয়ে নিজের রোলস রয়েস গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে তুষার। হাই স্পিডে গাড়ি চালিয়ে নিজের রাগ কষ্ট দূর করার বৃথা চেষ্টা করে। কিছু রাস্তা যেতে রেড সিগন্যাল পড়ে, এতে গাড়ি থামিয়ে দিতে হয় তুষারকে। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে তুষার নিজের ডানে বামে তাকায়, নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতে চায়। ঠিক তখনই চোখ পড়ে বাইকে একজন মহিলার কোলে থাকা একটা ছোট্ট বাচ্চার ওপর। বাচ্চাটিকে দেখে তুষার হারিয়ে যায় পুরনো দিনে। বাগানের চেয়ারে বসে তুষার একজন মহিলার সাথে কথা বলছে। মহিলাটার গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারাটা অসম্ভব মায়াবী। তার হাসির ভেতরে অন্য রকম এক দীপ্তি কাজ করে। মহিলাটা তুষারকে হাত দিয়ে ইশারা করে ডাকে। তুষারের তখনও 10 বছর হয়নি। ছোট্ট তুষার মহিলাটা ডাকে সাড়া দিয়ে তার পাশে চেয়ারে গিয়ে বসে। মহিলাটা তুষারের হাত টেনে নিয়ে তাতে আলতো চুমু খেয়ে বলে, কি ব্যাপার, আমার মেয়ের জামাইয়ের মন খারাপ কেন? তুষার গাল ফুলিয়ে 2 হাত ভাঁজ করে বসে থাকে। মহিলাটা তুষারের নিষ্পাপ কাণ্ড দেখে হেসে ওকে কাতুকুতু দিয়ে বলে, কি হলো, জামাই রাগ করেছে বুঝি শাশুড়ির সাথে? তুষার গাল ফুলিয়ে মহিলাটির কথায় উত্তর দেয়, হ্যাঁ, খুব রাগ করেছে। তোমার বেবি হবে, আর সেটা তুমি আমাকে বললে না। আমার ইমোশনসের কি কোনো দাম নেই? মহিলাটা অবাক হওয়ার নাটক করে মুখে হাত দিয়ে বলে, এ বাবা, কি বড় একটা ভুল করেছি আমি। সরি জামাই বাবা জীবন, আর হবে না। এই কান ধরছি। তুষার তার হাতের ভাঁজ খুলে মহিলাটার কান থেকে হাত সরিয়ে ছোট্ট মুখটাতে গাম্ভীর্য টেনে বলে ওঠে, থাক, কানে ধরতে হবে না। তোমার এই কানে ধরা নিয়ে আমার 2 পয়সা লাভ হবে না। কিন্তু আমি তোমাকে এমনি এমনি ক্ষমা করবো না। আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। কি ডিল করা হচ্ছে এখানে আমাকে ছাড়া? আমি একটু শুনি। পুরুষালী আওয়াজে দুজনেই পাশ ফিরে তাকায়। একজন লোক হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ওদের সামনে এসে আরেকটা চেয়ারে বসে পড়ে। তখন তুষার দুজনকে উদ্দেশ্য করে তার ডিলের ব্যাপারটা খুলে বলে, আমার ডিল শোনো তাহলে। আমার ডিল হলো, তোমরা যেহেতু আমাকে ফ্রি জামাই বলে ডাকো, তাই এর প্রতিদানে আমার কিছু চাই। আবার আজকে তোমরা আমাকে জানালেও না যে তোমাদের বেবি হবে। তাই আমার ডিল হচ্ছে এটাই যে তোমাদের মেয়েকে তোমাদের আমার হাতে তুলে দিতে হবে, মানে আমার সাথে বিয়ে দিতে হবে। রাজি থাকলে আমি ক্ষমা করব। তখন মহিলাটা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে বলে, আর যদি রাজি না হই? তাহলে আমার বউকে আমি তুলে নিয়ে বিয়ে করবো। তুষারের কথা শুনে দুজনে হেসে ফেলে। পাশে থাকা লোকটি খানিকক্ষণ চিন্তা করে বলে ওঠে, আর যদি মেয়ে না হয়, যদি ছেলে হয়? তুষারের চোখে এই কথা শুনে অন্যরকম একটা কনফিডেন্স ফুটে ওঠে। অন্যরকম একটা গৌরব ফুটিয়ে তুলে তুষার বলে, আমার বউই আসবে, দেখে নিও। তোমার বেবি আমার বউ হবে। তুষারের কথায় দুজন সমস্বরে ইনশাল্লাহ বলে উঠল। নিজের ভাবনার বেড়াজাল ছিঁড়ে বেরিয়ে আসে তুষার। আনমনে হেসে দিয়ে বিড়বিড় করে বলে, তুই শুধু আমার দীপ, তুই শুধু আমার। আর তুই কিনা ভাবিস আমি তোকে ক্ষতি করব? তুই আমার কাছে সবচেয়ে দামি জিনিস, আমার বেঁচে থাকার সম্বল। তুই আমার খাচ্ছর চেমরি, আমার দীপ, আমার লিটল সুইট হানি, আমার সুইটি পাই। তুই যে আমার কাছে সবচেয়ে আলাদা। কথাগুলো বলে গলা খুলে গান গাওয়া শুরু করলো তুষার। সে গলায় ছিল না কোনো জড়তা, ছিল না কোনো অপটুতা। পুরুষালী গম্ভীর গানের গলায় বশ করে নিল আশেপাশের মানুষদের। खुदा भी जब तुम्हें मेरे पास देखता होगा, मेरे पास देखता होगा, इतनी अनमोल चीज दे दी कैसे सोचता होगा। तू बेमिसाल है, तेरी क्या मिसाल दूं, आसमां से आई है यही कह के टाल दूं,
फिर भी कोई जो पूछे क्या है तो कैसा है, हाथों में रंग लेके हवा में उछाल दूं, हवा में उछाल दूं। একটু থামে তুষার। গাড়ির রেড সিগন্যাল বন্ধ হয়ে সবুজ বাতি জ্বলে উঠেছে। গাড়ি স্টার্ট দিয়ে তুষার আবারও গান গাওয়া শুরু করে। खुदा भी जब तुम्हें मेरे पास देखता होगा, इतनी अनमोल चीज दे दी कैसे सोचता होगा। আশেপাশের অবস্থা দেখে থেমে যায় তুষার। থামারই কথা, যা হচ্ছে আশেপাশে সেটা কম অবাক করেনি ওকে। তুষার যখন নিজের গাড়ির রূপ খুলে লাল সিগন্যাল পড়াতে গান গাইছিল, আশেপাশের মানুষেরা বিভোর হয়ে ওর গান শুনছিল। আর ও যখন গাড়ি নিয়ে অন্য রাস্তায় যেতে যেতে গান ধরে, তখন রাস্তায় গাড়িতে থাকা মানুষজন ভুলবশত ওর গান শুনতে শুনতে ওর পেছন পেছন চলে আসে, যেটা দেখে তুষার একটু অবাক হয়ে নিজের গান বন্ধ করে ফেলে। রাত 1টা বাজে। তুষার বাড়ি ফিরে। রাতে কিছুই খায়নি, গাড়ি নিয়ে সারা রাত পার করে দিয়েছে। নিজের ঘরে ঢুকে তার প্রথম কাজ হলো দীপানিতার শরীর কেমন আছে সেটা দেখা। তুষার ঘরে ঢুকে ধীর পায়ে দীপানিতার কাছে এসে ওর মাথার কাছে বসে। দীপানিতার চেহারাটা একদিনেই কেমন শুকনো লাগছে। তুষার দীপানিতার মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাতটা ওর মাথায় রাখে। হাত রাখা মাত্রই তুষারের মনে হলো ও যেন ছ্যাঁকা খেলো গরম কিছুর সাথে। পুনরায় হাত রেখে দেখলো দীপানিতার গা জ্বরে পুড়ে যাচ্ছে। সাথে সাথে ধক করে উঠল তুষারের বুকে। এত জ্বর আর দীপানিতা এভাবে একা একা শুয়ে আছে। চটপট করে একটা ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে দীপানিতার জ্বর চেক করে দেখল 104 জ্বর। তুষারের এখন কেন জানি অসহায় লাগছে নিজেকে। সে দেরি না করে তাড়াতাড়ি করে দীপানিতার মাথায় জলপট্টি দিল। আরেকটা কাপড় এনে দীপানিতার হাত পা মুছিয়ে দিল। তুষারের বারবার ছোঁয়ার কারণে দীপানিতা কেঁপে কেঁপে উঠল। কিছুক্ষণ পর তার হুঁশ এলে কাঁপা কাঁপা গলায় তুষারকে বলল, থাক, কিছু করতে হবে না। আমার কিছু হবে না। তুষার দীপানিতার কথায় ধমক দিয়ে বলে উঠল, কি কিছু হবে না দেব, তোমার 104 জ্বর। কেন ইমাজিন, এর বেশি বাড়লে হাসপাতালে নিতে হবে তোমাকে। তুষারের কথায় দীপানিতা স্ফীতভাবে তার ছেলের হাসি দিয়ে বলল, ওসব কিছুই না, অভ্যেস আছে আমার। ওই বাড়িতে থাকতে আমি এইভাবেই থাকতাম। ভয় পাবেন না, 2 দিন পরেই ঠিক হয়ে যাবে। দীপানিতার কথায় আগুন জ্বলে উঠল তুষারের মাথায়। এটা ভেবেই তার সবচেয়ে বেশি রাগ হলো যে ওই বাড়িতে তাকে এই রকম করুণভাবে থাকতে হয়েছিল। তুষারের রাগে দপদপ করে জ্বলে উঠল ধূসর রঙা চোখ দুখানা। চোয়াল শক্ত করে চেপে রেখে দীপানিতার কোনো কথা না শুনেই ওকে জ্বরের ওষুধ খাইয়ে দিল। ওষুধ খাইয়ে দিয়ে তুষার দীপানিতার মাথার কাছ থেকে সরে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। পকেট থেকে ফোন বের করে কাউকে একটা ফোন দেয়। ফোনের কথা শেষ হতেই ফোন কেটে দিয়ে এক ধরনের বাঁকা হিংস্র হাসি হাসে তুষার। ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে নিজেকেই বলতে শুরু করে, 18 বছর ধরে যে খেলা মেতেছিস তুষার, আর মাত্র 2 বছর। এই 2 বছর হলেই বুম, সব খতম। কথাগুলো বলে বিশ্রী হাসি হাসে তুষার। সেই হাসিতে ছিল নির্দয়তা, সেই হাসিতে ছিল নিষ্ঠুরতা, সেই হাসিতে ছিল ভয়াবহ প্রতিশোধের স্পৃহা। এই খেলার জন্য আজকে সে হিরো থেকে ভিলেন হয়েছে। এই খেলা খেলতে গিয়েই তাকে জড়াতে হয়েছে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডে, দখল করতে হয়েছে পাওয়ার। কিন্তু সেই পাওয়ারের নাগাল ঠিক কত দূর সেটা না হয় পরেই জানা যাক। সকাল সকাল চৌধুরী বাড়িতে কোলাহল শুরু হয়েছে। তুষার দীপানিতাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। কোলাহলের আওয়াজে ঘুম ভেঙে যায় ওর। তুষারের ঘর সাউন্ড প্রুফ হলেও বাহিরে লিভিং রুমে সব চেঁচামেচি শোনা যায় ঘর থেকে। তুষার শোয়া থেকে উঠে ঘুমন্ত দীপানিতার কপালে হাতের উল্টো পিঠ দিয়ে জ্বর চেক করে দেখল, না, জ্বর নেই। তার সারা রাতের সেবা যে বিফলে যায়নি এই ভেবেই মুচকি হাসলো। বিছানা থেকে নেমে একদম ফ্রেশ হয়ে গোসল সেরে ফর্মাল পোশাকে রেডি হয়ে নিচে নামলো। সাদা শার্ট কোণে পর্যন্ত ভাঁজ করে গুটিয়ে রাখা, নেভি ব্লু রঙের ফর্মাল প্যান্ট, গলায় ডোরাকাটা নেভি ব্লু রঙের টাই, আর হাতে নেভি ব্লু রঙের ব্লেজার নিয়ে মুখে গাম্ভীর্য বজায় রেখে ধীর পায়ে নিচে নামতে থাকে তুষার। চোখে সবসময়কার মতোই তীক্ষ্ণতা। তুষারকে এভাবে রেডি হয়ে নামতে দেখে রুমানা আক্তার বললেন, তুষার বাবা, তুমি কি কোথাও যাচ্ছ? তুষার তার কথায় নিজের গাম্ভীর্যতা বজায় রেখে উত্তর দিল,
হ্যাঁ, আমার কিছু কাজ আছে, একটু পরেই বেরোবো। উত্তর শুনে রান্নাঘরে তুষারের নাস্তা রেডি করতে চলে গেল রুমানা আক্তার। সেই সময় সকালে নাস্তা করছিল আশার এবং তার সাঙ্গপাঙ্গরা। তুষারকে ডাইনিং টেবিলে চেয়ারে বসতে দেখে আশার ওর মুখে ব্রেড চিবিয়ে শেষ করে বলল, মিয়া ভাই, জানো জহুরুল আঙ্কেল আর বড় আব্বাজানের যেই গোডাউন ছিল সেটায় আগুন ধরে গেছে। বড় আব্বাজান আর ছোট আব্বাজান ওখানেই আছেন। ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলবেন তারা। আষাঢ়ের কথা শুনে তুষার বাঁকা হাসল, তবে তার রেট ছিল খুবই অল্প। টেবিলের ওপরে রাখা ফোনটা হাতে নিয়ে ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বলল, জানি, কিন্তু লাভ নেই, ইন্স্যুরেন্স পাবে না। সকলে খাওয়া রেখে চোয়াল ঝুলিয়ে তুষারের দিকে তাকালো। আর কারো মাথায় কিছু না ঢুকলেও শিশির এবং আশার খুব ভালোই বুঝতে পারছে যে সব কে করেছে। দুজনে একজন আরেকজনের দিকে তাকিয়ে শুষ্ক ঢোক গিলল, কিন্তু কিছু বলতে পারল না। সকালে নাস্তা শেষ করে তুষার যাওয়ার আগে নিজের ঘরে গেল দীপান্বিতাকে দেখতে। খাবারের প্লেটটা বেডসাইড টেবিলে রেখে দীপান্বিতার কপালে আলতো চুমু খেয়ে হাজকিশোরে বলল, তোমার জন্য যদি পৃথিবীর সব জ্বালিয়ে দিতে হয়, আমি তুষার চৌধুরী তাতেও আছি। রুহুম রুহুন রুহুম রুহুম ওলসন, আমার রুহকে তোমার হাতে দাও এবং তোমার রুহকে আমার হাতে দাও। আই মিন, লেট মাই সোল বি yours and let your soul be mine, দীপ। কথাগুলো বলেই ঘর থেকে বেরিয়ে যায় তুষার। তুষার চলে যেতেই ধপ করে উঠে বসে পড়ে দীপান্বিতা। ও সারা গা লজ্জায় গরম হয়ে ওঠে। নিজের গালে হাত দিয়ে নিজেই লজ্জায় নেতিয়ে পড়ে। তুষার প্রথমে অন্য ভাষায় কি বলেছিল সেটাও বুঝেনি, কিন্তু সেটা যখন ও ইংরেজিতে বলল তখন ঠিকই বুঝতে পেরেছে। গতকালে নিজের করা ঘটনার কথা ভেবে নিজে কষ্ট পাচ্ছে দীপান্বিতা। ও না চাইতেও গতকাল ওই রকম ব্যবহার করে ফেলেছে, কিন্তু ও কি করবে? ওর যে রক্ত দেখলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে, সেই ভয়ঙ্কর দিনটার কথা মনে পড়ে। সেদিনের কথা মনে পড়লে দীপান্বিতা কেমন যেন হয়ে যায়। নিজে কি করছে না করছে কিছুতেই তার খেয়াল থাকে না। আর সেজন্য তুষারের মুখোমুখি হতে চায়নি সে। কি করেই বা হবে? যেখানে একটা মানুষ সারা রাত তার সেবায় কাটিয়েছে, তাকে সে কি পরিমাণ কষ্ট দিয়েছে সেটা ভেবে নিজেকে অপরাধী লাগছে দীপান্বিতার কাছে। দুপুরের দিকে চৌধুরী বাড়িতে দীপান্বিতার সঙ্গে দেখা করতে আসে রিমি, রঞ্জন আর রিধিকা। লিভিং রুমে বসে বাকিদের সাথে গল্প করতে থাকে। যদিও আশার আর শিশির যথেষ্ট চিন্তিত এই ভেবে যে তুষার যদি জানে রঞ্জন দীপান্বিতার সাথে দেখা করতে এসছে, না জানি কি করে বসবে। শ্রাবণ খুব সুন্দরভাবে সবার সাথে কথা বলছে। রঞ্জনের হঠাৎ আগমন যে তার কাছে খুবই আনন্দের। রঞ্জন আজকে মূলত এসেছে দীপান্বিতার কাছে ক্ষমা চাইতে। সে আগের বার যা করেছিল তার জন্য যথেষ্ট লজ্জিত সে। সকলে বসে যখন গল্প করতে ব্যস্ত, তখন দীপান্বিতা ধীরে ধীরে দুর্বল শরীর নিয়ে সিঁড়ি দিয়ে নামতে থাকে। আর ওর পেছন পেছন তুষারের বাজ পাখিটা মানে রিল নামতে থাকে। আজকে তুষার যাওয়ার পর থেকেই বাজ পাখিটা দীপান্বিতার পেছন পেছন ঘুরছে। হয়তো তুষারই ওকে পাহারাদার হিসেবে রেখে গেছে। আসলেই তাই, বাজ পাখিটার গলায় তুষার একটা লকেট পরিয়ে দিয়েছে, যেটায় ক্যামেরা লাগানো আছে। ঘরে সব জায়গাতে ক্যামেরা আছে, তবুও তুষার গার্ড হিসেবে বাজ পাখিকে লাগিয়ে রেখেছে। দীপান্বিতার আগে ভয় করলেও এখন আর ভয় করছে না। একটা সাধারণ সবুজ রঙের সুতির শাড়ি আট পরে করে পরে দীপান্বিতা নিচে নামছে। রঞ্জন দীপান্বিতাকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল। যাকে সে ভালোবাসে তার উপর তার কোনো অধিকার নেই। সে এখন অন্য কারো, তাকে ছোঁয়া তো দূরে থাক, তার দিকে তাকানোরও অধিকার নেই। শিশির রঞ্জনের এভাবে তাকিয়ে থাকা দেখে ওকে ডাক দেয়, একটু জোরে সরেই ডাকে, রঞ্জন ভাই, চাটা খাও। রঞ্জন শিশিরের কথায় হুঁশ ফিরে পায়। নিজের চোখ দীপান্বিতা থেকে সরিয়ে চায়ের কাপে চুমুক বসায়। দীপান্বিতা স্বাভাবিকভাবেই এসে রিমির পাশে গিয়ে বসে। রিমি ওকে জড়িয়ে ধরে, দীপান্বিতাও রিমিকে জড়িয়ে ধরে। তখনই রঞ্জন ওর কথা শুরু করার জন্য গলা খাকারি দিয়ে প্রস্তুত হয়। অপরাধী ন্যায় দীপান্বিতার দিকে তাকিয়ে বলে, আমি আজকে তোর থেকে ক্ষমা চাইতে এসেছি দীপান্বি। সরি দীপান্বিতা, আমি আমার আগের কাজের জন্য দুঃখিত। পারলে আমায় ক্ষমা করে দিস। জানি যা করেছি তা ক্ষমার যোগ্য না, তবুও ক্ষমা চাইছি। রঞ্জন কথাগুলো বলে দীপান্বিতার সামনে হাত জোর করতে নিলে দীপান্বিতা দৌড়ে গিয়ে রঞ্জনের হাত জোর করা থেকে আটকে বলে, এ কি করছেন রঞ্জন ভাই? এমন করবেন না।
আপনি আমার কাছে বড় ভাইয়ের মতো। হ্যাচ করে কেউ যেন তার দিকে টেনে নিল দীপানিতাকে। কি হলো সেটা বুঝে আসতে প্রত্যেকেরই অনেকটা সময় লাগলো। দীপানিতার চোখ মুখ খিচে রয়েছে। ওর মনে হলো ও শক্ত কিছুর সাথে বাড়ি খেয়ে ধপ করে আটকে গেল। চোখ খুলে তাকাতেই চোখ কপালে উঠল দীপানিতার। তুষার রক্তাপ চোখে মাথা নিচু করে ওর দিকেই দেখছে। রঞ্জনের হাত ধরাটা মোটেও পছন্দ হয়নি তুষারের। আর এখানে সব দোষ দীপানিতারই মনে হচ্ছে তুষারের কাছে। পাশে থেকে আসা আর শিশির ভয় পাচ্ছে। যা ভেবেছিল তাই হচ্ছে। কারো পরোয়া না করে তুষার দীপানিতাকে কোলে তুলে এক আছাড় মারে ফ্লোরে। ফ্লোরে পড়ে দীপানিতা কোমরের ব্যথায় কুকড়ে ওঠে। এতেও তুষারের কোনো মায়া হয় না। উল্টে বাজ খায় গলায়, লিভিং রুম কাঁপিয়ে গর্জন করে ওঠে। আমার বউ হয়ে অন্য করে হাত ধরার সাহস কি করে হয়? দীপ, তোর এই হাত আমি কেটে ফেলতে পারি না? এক হাত ছাড়া বউ আমার চলবে, কিন্তু পরপুরুষে হাত ধরবে এমন বউ তুষার চৌধুরী সহ্য করবে না। শ্রাবণ আর রিমি দৌড়ে দীপানিতাকে ধরতে গেলে তুষার ওদের দিকে অগ্নি চোখে তাকিয়ে পুনরায় গর্জে উঠে বলে, এক পাও এগোবে না কেউ। এখান থেকে সবাই যা, আমাকে আমার স্ত্রীর সাথে একা কথা বলতে দে। যা বলছে। দুজনেই কেঁপে ওঠে তুষারের ধমকে। রঞ্জনের মোটেও তুষারের এই ব্যবহার পছন্দ হয় না। রঞ্জন সোফা থেকে উঠে দাঁড়িয়ে তুষারকে রাগী গলায় বলে ওঠে, এইভাবে তুই নিজের বউয়ের জ্ঞান রাখিস? তুই তো নারী নির্যাতন করিস রে দীপান্বিতা। তোর বউ গেলে যা ইচ্ছায় তাই কো। তুষারের শক্ত হাতের ঘুষি খেয়ে রঞ্জনও ফ্লোরে লুটিয়ে পড়ে। ফ্লোরে লুটিয়ে পড়ার সময় রঞ্জন দীপানিতার দিকে পড়তে নিলে তুষার শক্ত হাতে দীপানিতাকে নিজের কাঁধে উঠিয়ে নেয়। রাগে কটমট করে দাঁতে দাঁত পিষে বলে, আমার বউকে শাসন আমি করব, ভালো আমিই বাসবো। তোর সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। তোরা যখন এখান থেকে বেরোবি না, আমি ওকে নিয়ে যাচ্ছি ঘরে। গট গট করে দীপানিতাকে কাঁধে নিয়ে ঘরের দিকে চলে গেল তুষার। কোমর ব্যথায় এখনো চোখ মুখ খিচে রয়েছে দীপানিতা। এদিকে বাকি সবাই এই ভেবে ভয় পাচ্ছে তুষার এখন দীপানিতার সাথে না জানি কি করবে। হয়তো কোনো ক্ষতি করবে না, কিন্তু যে শাসন দেখাবে সেটাতেও কম নিষ্ঠুরতা থাকবে না। দীপানিতাকে নিয়ে ঘরে ঢুকেই ঠাস করে শব্দ করে তুষার দরজাটা লাগিয়ে দেয়। ঘরে ঢুকে কয়েক পায়ে গিয়ে অনেকটা দূর থেকেই দীপানিতাকে খাটে আরেকবার আছাড় মেরে ফেলে। আবারও ব্যথায় অস্ফুট শব্দ করে দীপানিতা। তুষারের চোখে আজ বিন্দু মাত্র মায়া দয়া নেই দীপানিতার জন্য। যা আছে সবটাই অধিকার আর দাবি। তুষারের ধূসর রঙা চোখ দুটো যেন রং পরিবর্তন করে ধোঁয়াশা হয়ে গেছে। তেড়ে গিয়ে হাঁটু ভেঙে দীপানিতার ওপর ঝুঁকে যায় তুষার। দীপানিতার ডান হাতের কবজি শক্ত করে ধরে চল শক্ত করে বলে, এই হাত দিয়ে ছিল না, এই হাত দিয়ে ছিলে ওই ভাই নামক লাংকে। এখন ভেঙে দে। কি হলো, কাছিস কেন? ভেঙে দে, ভেঙে দে তোর হাত। নাকি প্লাস্টিক সার্জারি করে চামড়া বদলে দেবো? অ্যাসিড মারলেও খারাপ হবে না, তাই না? তুষারের কথা শুনে দীপানিতা ভয় পেয়ে গেল। ভয় ভয় চাহনি পেলে কাঁপা কাঁপা গলায় বলল, এইসব কি বলছেন আপনি? প্লিজ এমন করবেন না, আমার ভয় করে আপনাকে দেখলে। দীপানিতার কথায় নিজের রাগ আটকাতে না পেরে দীপানিতার গলায় জোরে চেপে ধরে তুষার। দীপানিতার মনে হচ্ছে জানটা বেরিয়ে যাবে এক্ষুনি। দম আটকে আসছে ধীরে ধীরে। দীপানিতার গলা চেপে ধরে তুষার ওর দিকে তাকিয়ে আগের থেকেও বেশি করে চল শক্ত করে বলল, হ্যাঁ, আমাকে ভয় লাগবে তোমার দেব, আমাকে ভয় লাগবে। লাগুক, আমিও চাই তুই আমাকে ভয় পা। আমি তো তোকে মেরে ফেলবো একদিন, তাই না? সেজন্যই তো তুই জন্মানোর আগে থেকে তোর জীবনের জন্য সব বাঁচিতে রেখেছে। তোকে প্রোটেক্ট করতে সব হারাতে হয়েছে আমাকে। তুই জন্মানোর আগের থেকে আমাকে চালাচ্ছিস, খাচ্ছর চিমড়ি। তোকে আমি কিভাবে তুই সহজে শান্তি দিই বল? তুই শান্তি ডিজার্ভই করিস না। এবার তুই শুধু দেখ, পরপুরুষের হাত ধরার জন্য তোর খুনি স্বামী কি শাস্তি দেয় তোকে। চলো ওঠ। দীপানিতার বাহু ধরে ওকে টেনে বিছানা থেকে তোলে তুষার। টেনে হেঁচড়ে ওয়াশরুমের কাছে নিয়ে যায়। দীপানিতা তুষারের ভয়ে এতটাই সিটিয়ে আছে যে ওর কথাগুলোর গভীরতায় ধরতে পারেনি। একবারও নিজের মনকে প্রশ্ন করেনি তুষার কি বলল, কি বলতে চাইলো। দীপানিতাকে নিয়ে তুষার ওয়াশরুমে ঢুকে বিশাল বাথটাবের পানিতে আছাড় মেরে ফেলল। পানিতে পড়ে দীপানিতা অস্থির হয়ে গেল ওঠার জন্য। কারণ বাথটাবের পানি ঠান্ডা ছিল না, প্রচণ্ড গরম ছিল। এতটাই গরম যে দীপানিতার মনে হচ্ছিল উপরে ছাই হয়ে যাবে। দীপানিতাকে পানিতে ফেলে তুষারও এক হাত দিয়ে নিজের টাই খুলে ছুঁড়ে ফেলে দিয়ে শার্টের টপ দুইটা বাটন খুলে বাথটাবে নামলো।
কি সাংঘাতিক ব্যাপার, তুষারের এই পানিতে যেন কিছুই হচ্ছে না, অথচ পানির তাপ ছিল অস্বাভাবিক গরম। বাথটাবে নেমে তুষার দীপান্বিতার ডান হাতের কবজি ধরে বাথটাবের পানিতে চুপিয়ে দিল। ব্যথায় চিৎকার করে উঠল দীপান্বিতা। আহ, এমন করবেন না প্লিজ, আমার লাগছে, অনেক লাগছে, দোহাই লাগে, পায়ে পড়ি আমি আপনার, আর কোনোদিনও হবে না এই ভুল, দয়া করে আর এমন করবেন না, আমার খুব লাগছে। চেঁচিয়ে কথাগুলো বলে জোরে জোরে কান্না করে দিল দীপান্বিতা। এই যন্ত্রণা, এই নিষ্ঠুরতা তার কাছে অভিশাপের মতো লাগছে। দীপান্বিতার কান্নার শব্দে তুষারের মন যেন কিছুটা গলে গেল। দীপান্বিতার হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুষারের হিম ধরানো সাদা শরীরটা লাল হয়ে গেছে গরম পানির তাপে। কান্নার মাঝেও এটা দীপান্বিতার চোখ এড়ালো না। কি অদ্ভুত একটা মানুষ, যন্ত্রণা হলেও বুঝি এতটা চুপ করে থাকা যায়। বাথটাব থেকে উঠে গিয়ে তুষার দীপান্বিতাকেও কোলে তুলে নেয়। দীপান্বিতা ও দুর্বল হাত দিয়ে জড়িয়ে ধরে তুষারের গলা। তুষার আর দেরি না করে ওয়াশরুমের পেছনের দিকে দরজা খুলে দেয়। দীপান্বিতা হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। এটার ব্যাপারে দীপান্বিতা চিন্তাও করেনি। ওয়াশরুমের পেছনে দরজা খুলতেই চোখে পড়ে বিরাট একখানা সুইমিং পুল। তুষার সেখানে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে যায় পানিতে। ঠান্ডা পানির সংস্পর্শে এসে তার তুষারের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে দীপান্বিতা। কামছে ধরে তুষারের শার্টের কলার। দীপান্বিতাকে নিয়ে সুইমিং পুলের পানিতে নামিয়ে দিয়ে বিরক্তি ভরা গলায় বলে, এত বিচ্ছিরি ভাবে কাঁদো বলে আমার অসহ্য লাগে তোমাকে দেব। এরকম খাচ্চর মতো কান্না করতে লজ্জা লাগে না? এজন্য তোমাকে খাচ্চর চেমড়ে বলি আমি। আর কোনো কথা না বাড়িয়ে তুষার দীপান্বিতার কোমর ধরে ওকে নিজের বুকের সাথে আগলে নেয়। বুকের সাথে লাগিয়েই বিসমিল্লাহ বলে পরপর 3 ডুব দেয়। দীপান্বিতার শ্বাস নিতেই যেন কষ্ট হচ্ছে। দীপান্বিতার ভেজা সিক্ত ত্বকের দিকে তাকিয়ে মাতাল হয়ে যায় যেন তুষার। নেশালো চোখে দীপান্বিতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, অপবিত্রতা সরিয়ে দিলাম। এরপর আমার স্ত্রী হয়ে অন্য কারো ছায়া যদি স্পর্শ করেছ, তাহলে সেই ব্যক্তি আর কোনোদিন পৃথিবীতে নিজের ছায়া ফেলতে পারবে না। আর তোমাকে কি করব? তোমার 2 হাত কেটে ঘরে আটকে রাখবো। এবারের মতো মাফ করে দিলাম। শুধু এতটুকুই বলবো, এখন যা ইচ্ছা করো, আমি আছি, আমি প্রোটেক্ট করছি। আমি চলে গেলে বুঝতে পারবে আমি কে ছিলাম। কথাগুলো বলে দীপান্বিতার অধরে নিজের অধ ডুবিয়ে দিল তুষার। মত্ত হয়ে গেল তার দ্বীপের ঠোঁট জোড়ায়। সারা ঠোঁটে সারা গলায় উন্মাদের মতো চুম্বনে ভরিয়ে দিতে থাকলো। দীপান্বিতা ওর উষ্ণ হাত দিয়ে তুষারের বুকের কাছে শার্টের অংশ খাবলে ধরেছে নিজেকে সামলানোর জন্য। ভেজা শরীরে দুজনের গায়ের পোশাকই গায়ের সাথে লেপ্টে শরীরের সব অঙ্গ স্পষ্ট হয়ে গেছে। তুষারের শক্তপোক্ত জিম করা দেহের সাথে তার শার্ট আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। চুলগুলো চুয়ে চুয়ে পানি ঝরছে বন্ধ চোখের উপর। কিন্তু সেই ধূসর রঙা চোখ এখন বন্ধ হয়ে আছে শুধু তার স্ত্রীর ঠোঁটের স্বাদ অনুভব করতে। দীপান্বিতার ঠোঁটজোড়াকে একদম উন্মাদের মতো আঁকড়ে রেখেছে তুষার। একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তারপরেও যেন তার বুকের খালি জায়গাটা ভরাটা হয় না। না পারতে দীপান্বিতাকে কোলে নিয়ে সুইমিং পুল থেকে উঠে যেতে লাগলো ওকে কোলে তুলেই। দীপান্বিতা এখনও জোরে জোরে শ্বাস নিয়ে যাচ্ছে। অতিরিক্ত জোরে শ্বাস নেওয়ার কারণে ওর বুক বারবার ওঠানামা করছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় তুষারের সেদিকে চোখ গেলে ভেজা শরীরের অবস্থা দেখে ওর মনে হয় মাথা চক্কর দিল। সিঁড়ি বেয়ে উপরে চলে যেতেই নিজেকে ব্যালেন্স করতে থেমে গেল। ব্যাপারটা দীপান্বিতা খেয়াল করতে লজ্জায় মাথা তুষারের বুকে গুজে দিয়ে 2 হাত আড়াআড়ি করে বুকের উপর ধরল। দীপান্বিতার কাছ দেখে তুষার ঠোঁট কামড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, কি ডাকছো? কার থেকে ডাকছো? এসব ডেকে লাভ নেই। কত হাজারবার তোমাকে জামা কাপড় ছাড়া দেখেছে, এসব নেই আমার কাছে দেব। তাই আমার সামনে এসব বেহুদা জিনিস ছাড়া আর কিছুই না। তুষারের কথা শুনে দীপান্বিতার কান গরম হয়ে গেল মনে হয়। কান গাল সব লাল হয়ে গেল মুহূর্তেই। চোখ দুটো যেন এখনই কোঠো ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। এসব কি কথা? সে দীপান্বিতাকে জামা কাপড় ছাড়া কবে দেখলো? কি সাংঘাতিক ঢপবাজ! দীপান্বিতা অবাকের চরম সীমানায় পৌঁছে তুষারকে বলল, এসব কি বলছেন আপনি? আপনি আমাকে... দীপান্বিতা আর বাকি কথা বলতে পারে না লজ্জায়। তুষার দীপান্বিতা লজ্জা দেখে ঠোঁটকাটা হাসি দিয়ে মনে মনে বলে, তোকে শুধু জামা কাপড় ছাড়া দেখিনি, ডাইপার চেঞ্জ থেকে শুরু করে সব পরিষ্কারও করেছে। খাচ্ছর চেমড়ে, ছোট থাকতে তোর যে হারে পেট খারাপ হতো সেটা ভাবতেই হাসি পায়। আর আমি তুষার চৌধুরী তার নিজ হাতে একসময় সাফ করেছিলাম। ভালোবাসা মানে অন্ধ কাজ কারবার।
মনে মনে নিজের মতো কথা বলেই দীপান্বিতাকে নিয়ে ঘরে চলে গেল। বিছানার পাশে নামিয়ে দিয়ে খ্যাক করে শাড়ির আঁচলটা ধরে টান দিয়ে ফ্লোরে ফেলে দিল। দীপান্বিতা ভয়ে জড়সড় হয়ে চেঁচিয়ে উঠল। কি করছেন? তুষার কিছুটা ধমকের সুরে দীপান্বিতার দিকে অগ্নি দৃষ্টি ফেলে বলল, দেব, তোমার শরীরের যে অবস্থা তাতে সুতি ফেলফেলে শাড়ি গায়ে না থাকা সমান সমান। আর কাল রাতেই বসে বসে আপনার সেবায় কাটিয়েছে। এরপর আমি থাকবো না, তখন এত যত্ন করে সেবাও কেউ করবে না। দীপান্বিতা এই নিয়ে 2-3 বার তুষারের মুখে যাওয়ার কথা শুনল। নিজের মধ্যে আর কৌতূহল আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করল, বারবার যাওয়ার কথা বলছেন যে, কোথায় যাবেন আপনি? তুষার তোয়ালে দিয়ে দীপান্বিতার মাথার পানি মুছে দিচ্ছিল। দীপান্বিতার কথায় ওর হাত থেমে যায়। 4-5 সেকেন্ডের জন্য থেমে আবারও নিজের কাজ চালিয়ে যেতে থাকে আর বলতে থাকে, যাব, কাজ আছে। আমি তো আর তোমার মতো বেকার মানুষ না। তুষারের কথা শুনে দীপান্বিতা যেন কোথাও একটা লাগলো। উহু করে উঠল বুকটায়। কোমল চাহনি ফেলে তুষারের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমায় নিয়ে যাবেন না? দীপান্বিতার এই প্রশ্নটা তুষার কখনো আশা করেনি। ভাবেনি কোনোদিন যে তার দীপ নিজে থেকে তার সাথে যেতে চাইবে। তুষার হাতে তোয়ালিটা বিছানার উপর ছুঁড়ে মেরে দীপান্বিতার 2 গালে তার 2 হাত রেখে নেশালো চোখে তাকালো। নিজের অবিশ্বাস্য দিকটা ঠিক সম্পূর্ণভাবে প্রকাশ না করলেও জিজ্ঞেস করেই ফেলল, দেব, তুমি যেতে চাও আমার সাথে? দীপান্বিতা প্রশ্নের জবাবে ওপর নিচে মাথা নাড়ল। তুষার প্রশস্ত হাসি দিল দীপান্বিতার কথায়। ঠোঁট ছড়িয়ে প্রশস্ত হাসি দিতেই তার ঠোঁটের পাশের টোলটা আবার দীপান্বিতার মনোযোগ কেড়ে নিল। কি সুন্দর, কি মায়াবী এই লোকটার হাসি। এই টোলখানি যেন সেটাকে 1000 গুণ বৃদ্ধি করে দেয়। আবার নিজের হাসির দিকে দীপান্বিতাকে এভাবে তাকাতে দেখে তুষার হাসি বন্ধ করে হাঁটু গেড়ে দীপান্বিতার সামনে বসে বিরক্ত হয়ে বলে, এই এত ভাবছো কেন তুই? তোর সাথে কথা বলতে গেলে আমার ঘাড় ব্যথা করে। দীপান্বিতাও খেয়াল করলো তুষার হাঁটু গেড়ে বসাতে দীপান্বিতা সর্বোচ্চ তুষারের চেয়ে 1.5 ইঞ্চি লম্বা হয়েছে। এর বেশি তো একদমই না। তুষার দীপান্বিতার ঘাড় ধরে ওকে নিজের দিকে ঝুঁকিয়ে কানে কানে ফিসফিস করে বলে, এই দীপ, চলে যাচ্ছে তো, লাস্টবার আদর করে যাই। তুমি এক্সাম দেওয়ার আগে কিচ্ছু করবো না তাই ভেবেছিলাম, কিন্তু তোমাকে এভাবে শুধু ব্লাউজ পরে দেখে নিজেকে কন্ট্রোল করতে একদম দম ফেটে মরে যাবো। এর চেয়ে বেশিক্ষণ থাকলে নোজ ব্লিডিং হবে। বেশি কিছু করবো না, জাস্ট আদর করবো কিছুক্ষণ। তুষারের এরকম বেহায়াপনা দেখে দীপান্বিতা নিজের দিকে ভালো করে তাকালো। সে তো তার অবস্থার কথা ভুলেই গেছিল। ছি ছি ছি, এভাবে দাঁড়িয়েছিল দীপান্বিতা এতক্ষণ। লজ্জায় দীপান্বিতার সিতারা বেয়ে যেন শীতল স্রোত বয়ে গেল। তুষারও এই সুযোগ হাতছাড়া না করে দীপান্বিতাকে কোলে তুলে খাটে শুয়ে দিল। নিজে ওর শার্টের বোতাম খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে দীপান্বিতার দিকে ঝুঁকে শুয়ে পড়ল। লজ্জায় দীপান্বিতার চোখ যে বন্ধ করেছে আজ আর বোধহয় খুলবে না। আর তুষারও আজকে দীপান্বিতাকে ছাড়বে না। দীপান্বিতার ঠোঁটজোড়া লজ্জায় কাঁপছে, চোখের পাতাগুলো টিপটিপ করে নড়ছে। এটা দেখে তুষারের খুব হাসি পাচ্ছে। মনে মনে ভাবছে, তোর সাথে রোমান্স করতে গেলে আগে তোর ছোটবেলার কথাই মনে পড়ে দীপ। তুই এখনো সেই ছোটবেলার মতোই নাজুক, শুধু হাতে পায়ে দামড়া হয়েছিস। নিজের কথায় নিজেই হেসে ধীরে ধীরে নিজের মুখটা দীপান্বিতার কাছে নিয়ে যায়। একদম ঠোঁটের কাছে এসে থেমে যায়। একজন আরেকজনের উষ্ণ শ্বাস প্রশ্বাসে ভেসে যেতে থাকে। আছড়ে পড়া উষ্ণ শ্বাসের উত্তাপে দীপান্বিতা প্রতিবারই কেঁপে ওঠে। এসব অনুভূতি সবটাই তার জন্য নতুন। তুষার দীপান্বিতা ঠোঁটের কাছে গিয়ে একদম হালকাভাবে ঠোঁট ছোঁয়ায় শুরুতে। মনে হলো যেন ছোট্ট একটা ট্রায়াল মারল। এরপর আরেকটু ভারী, আরেকটু ভারী, আরও গভীর। দীপান্বিতা ভয়ঙ্করভাবেই কাঁপছে। ওর শরীর তুষারের উন্মুক্ত বুকের সাথে লিপ্টে আছে পুরোপুরি। তুষারের শক্তপোক্ত দেহ ওর কোমল দেহটির সাথে মিশে আছে। দীপান্বিতার শরীরের ঘন ঘন ওঠানামা তুষার অনুভব করতে পারছে, যা তাকে আরও পাগল করে দিচ্ছে। পায়ের আঙ্গুলের সাহায্যে বেডশিটটা টেনে নিয়ে নিজেদের গায়ে জড়িয়ে দিল তুষার। পুরোপুরি ঢুকে গেল বেডশিটের ভেতর। এক হাত বের করে বেডসাইড সুইচ টিপে সারা ঘরের আলো নিভিয়ে দিল। সারা ঘর অন্ধকারে ছেয়ে গেল। তার মাঝে নিবিড় হয়ে গেল তুষার আর তার দীপ। রাত প্রায় 10টা ছুঁই ছুঁই। চাঁদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে তুষার। হঠাৎ কান খাড়া করে কারো পায়ের আওয়াজ শুনল। চিনতে ভুল হলো না কে এসেছে। তুষার,
আজকের আগুনটা তুমিই লাগিয়েছো, তাই না? তোমার বাবা না বুঝলো তোমাকে আমি চিনি। হঠাৎ করে এরকম একটা কাণ্ড কেন করলে? শিরিন চৌধুরী একজন প্রকৃত মায়ের মতো এসে শাশুড়ির গলায় কথাগুলো বলে তুষারের পাশে গিয়ে দাঁড়ালেন। তুষার তাতে কোনো অভিব্যক্তি না দেখিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল,